আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা ঠিকমতো শুনতে পাও কিনা এটা একটু আমাকে জানাও। আচ্ছা, আমার কথা ঠিকমতো শুনতে পাও কিনা? ঠিক আছে, আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। ঠিক আছে, তারপরে ক্লাসটা শুরু করব। অত্যন্ত দুঃখিত, আজকে ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, সবাই জয়েন হয়ে যাও দ্রুত, এখনই ক্লাসটা শুরু করব। ঠিক আছে, দ্রুত সবাই জয়েন হয়ে যাও। ওকে। আচ্ছা, গতকালের ক্লাসটা আশা করি, হ্যাঁ বেশি টাইম নিব না, এখনই শুরু করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, গতকালের ক্লাসটা, গতকাল না, কালকের আগের দিনের ক্লাসটা সম্ভবত তোমরা সবাই অনেকেই করছো, যারা এখন ক্লাসে আছো। হ্যাঁ, ঠিক আছে। তো গত গত দিনের ক্লাসে আমরা পরিপাকতন্ত্র সম্পর্কে পড়েছিলাম। পরিপাকতন্ত্রে এখানে এই কোষগুলা, এগুলো হচ্ছে হেপাটিক সিকা। হুম, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি গ্যাস্ট্রিক গ্রন্থি, এবং এখানে ছিল মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, তাহলে মালপিজিয়ান নালিকা সম্পর্কে আমরা কি পড়ছিলাম? মালপিজিয়ান নালিকা হচ্ছে, এটা হচ্ছে রেচন অঙ্গ, তাই না? এটা সম্পর্কে আমরা কি পড়ছিলাম? এটা হচ্ছে রেচন অঙ্গ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, হ্যাঁ তোমাদের ক্লাসটা মনে আছে কিনা দেখো, এটা হচ্ছে রেচন অঙ্গ। ঠিক আছে, তাহলে এই রেচন অঙ্গ বা মালপিজিয়ান নালিকা, এটা সম্পর্কে আমরা একটু পড়ি। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের প্রথমে পড়তে হবে রেচন বিষয়টা কি, এটা আমাদের পড়তে হবে। রেচন, রেচন মানে হচ্ছে আমরা যে আমিষ জাতীয় যে খাবারটা খাই, অর্থাৎ প্রোটিন জাতীয় যে খাবারটা খাই। হ্যাঁ, তাহলে এই আমিষ জাতীয় জাতীয় খাবার বিপাকের বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ পদার্থ দেহ থেকে অপসরণ করার নামই হচ্ছে রেচন। ঠিক আছে, দেখো, আমিষ জাতীয় খাবার মানে কি? আমিষ গঠিত হয় অ্যামিনো অ্যাসিড দ্বারা, এবং অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিনো অ্যাসিড খাবারটা বিপাকের ফলে তৈরি হয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এই নাইট্রোজেনটা আমাদের দেহের জন্য খারাপ। ঠিক আছে, তো এই নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলা, এগুলো কি দেহ থেকে বের করে দিতে হবে মলমূত্রের মাধ্যমে, তাই না? তো এই পদ্ধতিটা, এই জিনিসটাকে বলা হয় রেচন। এখন ঘাসফড়িং এর রেচন কার কার মাধ্যমে হয়? অর্থাৎ রেচন তন্ত্র, রেচন তন্ত্র সম্পর্কে আমাদের পড়তে হবে। রেচন তন্ত্র, তো রেচন তন্ত্র বিভিন্নভাবে হ্যাঁ, কি বলছো? রুই মাছের রক্ত সংগ্রহণ তন্ত্র ও পোরাইসিন। হ্যাঁ হ্যাঁ, রক্ত সংগ্রহণ তন্ত্র, এটা একটা ভিডিও দিছিলাম, এটা দেখতে বলছি। ঠিক আছে, তাহলে রেচন তন্ত্রের অংশগুলো আমাদের পড়তে হবে।
রেচনতন্ত্রের অংশগুলা আমরা এভাবে মনে রাখতে পারি, এভাবে পড়তে পারো তোমরা, মা, মে, কি, নেই। ঠিক আছে, এভাবে পড়তে পারো, মা, মে, কি, নেই। মাতে মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা, নালিকা। মেতে মেদপুঞ্জ, এতে মেদপুঞ্জ। কিতে কিউটিকল, কিউটিকল। নেতে নেফ্রোসাইট, নেফ্রোসাইট। এবং ইতে ইউরিকোজ কোষ। ঠিক আছে, এই অঙ্গগুলা এগুলো হচ্ছে রেচনতন্ত্র হিসেবে রেচনতন্ত্রের অংশ। তবে এই সবগুলোর মধ্যে মালপিজিয়ান নালিকা এটাই হচ্ছে প্রধান রেচন অঙ্গ, এটাই হচ্ছে প্রধান। ঠিক আছে, তাহলে এই মালপিজিয়ান নালিকা সম্পর্কে আমাদের পড়তে হবে, তাই না? তো একটু আগে তো আমরা দেখছি বা গত ক্লাসে তো আমরা দেখছি এই মালপিজিয়ান নালিকার অবস্থান কোথায়। এই যে এটা যদি অগ্রপৌষ্টিক নালী হয়, এটা হচ্ছে মধ্যপৌষ্টিক নালী, এবং এই অংশটা এটা হচ্ছে পশ্চাৎপৌষ্টিক নালী। এই পশ্চাৎপৌষ্টিক নালীর এই জায়গাতে, এই জায়গাতে এখানে কি দেখা যায়? এখানে দেখা যায় এই মালপিজিয়ান নালিকা, তাই না? তো এই মালপিজিয়ান নালিকা সম্পর্কে একটু বলি। মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা, এটার আবিষ্কারকের নাম মনে রাখো। আবিষ্কারকের নাম, আবিষ্কারক হচ্ছে মার্সেলো মালপিজি। ওকে, আবিষ্কারকের নাম কি? আবিষ্কারকের নাম হচ্ছে মার্সেলো মালপিজি। এবং এই মালপিজিয়ান নালিকার সংখ্যা এখানে তো আমি 6টা দেখাইছি, তাই না? কিন্তু এটা মনে রাখো, এটা হচ্ছে 100টি। ঠিক আছে, তাহলে মালপিজিয়ান নালিকার সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে 100টি, 100টি। ওকে, এবং এবং এই মালপিজিয়ান নালিকাটা এর চারপাশে না, এর চারপাশে এই যে এটা তো পৌষ্টিক নালী, কিন্তু এর চারপাশে রক্ত থাকে, বুঝছো? এর পাশে কি থাকে? রক্ত থাকে। এই যে মালপিজিয়ান নালিকার চারপাশে রক্ত থাকে। এখন মালপিজিয়ান এই ঘাসফড়িং এর যে রক্ত, সেই রক্তটাকে রক্ত বলা হয় না, এটাকে বলা হয় হিমোলিম্ফ। কি বলা হয়? এটাকে বলা হয় হিমোলিম্ফ। তাহলে এই মালপিজিয়ান নালিকা কোথায় থাকে বলতো? হিমোলিম্ফে ভাসমান অবস্থায় থাকে। হিমোলিম্ফে ভাসমান অবস্থায় থাকে, ভাসমান অবস্থায় থাকে। বুঝছো বিষয়টা? এবং আমি যদি চিত্রটা একটু বড় করে আঁকাই বা একটু মোটা করে আঁকাই, হ্যাঁ, আমি জাস্ট সম্পূর্ণ অংশ আঁকাচ্ছি না, আমি জাস্ট এখানে 2টা অংশ দেখাচ্ছি। ধরে নাও এখানে আমি দেখাচ্ছি একটা হচ্ছে মধ্যপৌষ্টিক নালী, এই যে এটা হচ্ছে মধ্যপৌষ্টিক নালী, এবং এটা হচ্ছে পশ্চাৎপৌষ্টিক নালী। তো এই 2টা পৌষ্টিক নালীর মাঝ বরাবরই তো কি থাকে? মাঝ বরাবর বলতে এইখানেই এই মালপিজিয়ান নালিকাটা থাকে, তাই না? তো এই মালপিজিয়ান নালিকাটা দেখতে কিছুটা এমন। ঠিক আছে, আমি একটু বড় করে চিত্র আঁকেছি, দেখো এটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। এখন এই মালপিজিয়ান নালিকার চারপাশে কি আছে? রক্ত আছে, যেটাকে আমরা বলি হিমোলিম্ফ। বুঝছো? হিমোলিম্ফ বলার কারণ হচ্ছে এখানে হিম কথাটার অর্থ হচ্ছে রক্ত, এবং লিম্ফ কথাটার অর্থ হচ্ছে লসিকা। ঘাসফড়িং এর যে রক্ত, এখানে লসিকা এবং রক্ত দুটার মিশ্রণ থাকে, এই কারণে এটাকে বলা হয় হিমোলিম্ফ। তো এই মালপিজিয়ান নালিকাটা একটু খেয়াল করে দেখো, এটার যে প্রান্তীয় অংশ, হ্যাঁ, বা মুক্ত অংশ, দেখো এই অংশটা কি অবস্থায় আছে? পৌষ্টিক নালীর সাথে যুক্ত আছে না? এটা কি অবস্থায় আছে? পৌষ্টিক নালীর সাথে যুক্ত আছে, তাই না? আর এটা কি মুক্ত প্রান্ত, এই প্রান্তটা হচ্ছে মুক্ত, কারোর সাথে যুক্ত নাই। ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা মুক্ত প্রান্ত, আর এটাকে আমরা কি বলবো? বদ্ধ প্রান্ত। তাহলে মুক্ত প্রান্তটা দেখো, এখানে কোনো ছিদ্র আছে? এখানে কোনো ছিদ্রপথ আছে? কোনো ছিদ্রপথ কিন্তু নাই। তার মানে কি, এদের মুক্ত যে প্রান্তটা সেটাকে আমরা বলতেছি বদ্ধ। আর এই বদ্ধ যে প্রান্তটা সেটা কার সাথে যুক্ত আছে? পৌষ্টিক নালীর সাথে যুক্ত আছে, এই কথাটা আমরা বলতে পারি, তাই না? তাহলে আমি উপরের অংশটুকু মুছে দিই মালপিজিয়ান নালিকা সম্পর্কে। আরো একটা কথা মনে রাখো, তাহলে আরো একটা কথা, এর মুক্ত প্রান্ত বদ্ধ,
এবং বদ্ধ প্রান্ত পৌষ্টিক নালীর সাথে সংযুক্ত। পৌষ্টিক নালীর সাথে সংযুক্ত। ঠিক আছে, তাহলে পৌষ্টিক নালীর কোথায় সংযুক্ত বলতো? মধ্য পৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে অবস্থিত এটা। ঠিক আছে, তাহলে অবস্থানটাও লিখে নিতে পারো। এবং আরো একটা কথা মনে রাখো, এই যে মালপিজিয়ান নালিকা, এই মালপিজিয়ান নালিকার এটা কি গোড়ার অংশ, তাই না? আর এটা কি? এটা হচ্ছে প্রান্তীয় অংশ, প্রান্তের অংশ। এটা হচ্ছে গোড়ার অংশ এবং এটা কি প্রান্তীয় অংশ। তো মনে রাখো এদের যে প্রান্তীয় অংশ এটা হচ্ছে শ্বসনের জন্য অভিযোজিত। তাহলে প্রান্তীয় অংশ, এদের প্রান্তীয় অংশ শোষণ ও গোড়ার অংশ ক্ষরণের জন্য অভিযোজিত। ক্ষরণের জন্য অভিযোজিত। ক্লিয়ার বিষয়টা ভাইরা? হ্যাঁ, তার মানে কি প্রান্তের অংশ দ্বারা শোষণ হবে, হ্যাঁ, নিজের মধ্যে নিয়ে নেবে কোন একটা বিষয়, এবং এই অংশ দ্বারা ক্ষরণ হবে। ঠিক আছে, এতটুকু লেখা হইলে বলো, তারপরে যদি না বুঝে থাকো এই শেষ কথাটা আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এত নিচে লিখেন না, নিচে কি দেখতে পাচ্ছ না? ঠিক আছে, লিখবো না, সমস্যা নেই। ঠিক আছে, লিখবো না। বলো তোলা হয়েছে কিনা? তোলা হইলে বলো। চিরকুমার সংঘের সভাপতি, বলো তোলা হয়েছে? ওকে, তোলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি কি বলছি, এই প্রান্তীয় অংশটা শোষণের জন্য অভিযোজিত। তাহলে কি শোষণ করে? আমি আরেকটু চিত্রটা বড় করে আঁকাই, এখানে চিত্রটা আরেকটু বড় করে আঁকাই। ঠিক আছে, এই যে একটা মালপিজিয়ান নালিকা দিলাম, এটা বিরাট বড় একটা মালপিজিয়ান নালিকা দিলাম। ঠিক আছে, আসলে তো এত বড় না, তবে আমি বোঝার জন্য দিলাম। তো আমি কি বলছি, এই অংশটা শোষণের জন্য অভিযোজিত। তার মানে কি চারপাশে রক্ত আছে, এই রক্তের মধ্যে আবার আছে, এই রক্তের মধ্যে আছে পটাশিয়াম ইউরেট। পটাশিয়াম ইউরেট, ঠিক আছে। আরো আছে পানি H2O, আরো আছে কার্বন ডাই অক্সাইড। তাহলে রক্তের মধ্যে কি কি আছে বলতো? এই যে হিমোলিম্ফে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে, পানি আছে, পটাশিয়াম ইউরেট আছে। তো এই তিনটা জিনিস শোষণ করে কে? এই যে মালপিজিয়ান নালিকার প্রান্তীয় অংশটা। ঠিক আছে, কি কি শোষণ করতেছে? কার্বন ডাই অক্সাইড, পানি এবং পটাশিয়াম ইউরেট। ঠিক আছে, এবং এই তিনটা মিলিত হয়ে এই জায়গাতে প্রবেশ করতেছে ইউরিক এখানে এই তিনটা বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? পটাশিয়াম বাইকার্বনেট। এখানে তৈরি হচ্ছে পটাশিয়াম বাই কার্বনেট। বুঝছো বিষয়টা? ঠিক আছে, তাহলে এই পটাশিয়াম বাইকার্বনেটটা এখানে গিয়ে আবার এই যে কি হয়ে যাবে? ক্ষরণ হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই পটাশিয়াম বাইকার্বনেটটা এইখানে গিয়ে আবার রক্তের মধ্যে চলে যাবে। তাহলে এই মালপিজিয়ান নালিকাতে প্রবেশ করতেছে কি? প্রবেশ করতেছে এই যে পটাশিয়াম ইউরেট, পানি এবং কার্বন ডাই অক্সাইড, এবং এর মধ্যে প্রবেশ করে এটা কিসে পরিণত হচ্ছে? পটাশিয়াম বাইকার্বনেট। এর মধ্যে কিছু অংশ আবার কোথায় চলে যায়? ওই রক্তে ফিরে যায়, আর কিছু অংশ এই যে পৌষ্টিক নালীতে চলে আসে এবং পৌষ্টিক নালীর মাধ্যমে মলের মাধ্যমে বের হয়ে যায়। বুঝতে পারছো? মলমূত্রের মাধ্যমে বের হয়ে যায়। আচ্ছা, এখানে পটাশিয়াম বাইকার্বনেটও আছে, আবার পটাশিয়াম ইউরিক অ্যাসিডও এর মধ্যে যায়, অর্থাৎ যে বর্জ্য পদার্থগুলো সেগুলো এই রাস্তা দিয়ে যায়।
ঠিক আছে, যে বর্জ্য পদার্থগুলা সেগুলা এই রাস্তা দিয়ে বের হয়ে যায়। আর যেটা রক্তের জন্য ভালো, যেমন এই অক্সিজেনটা, এখানে কার্বন ডাই অক্সাইড থেকে কি তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে, এই অক্সিজেনটা আবার রক্তে ফিরে যায়। বুঝতে পারছো? বুঝলে বলো, না বুঝলে আমি আবার বুঝাই দিব। বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? আচ্ছা, সভাপতি এখনো তুমি হও নাই? এই তো খুবই দুঃখের সংবাদ। ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই, হয়ে যাও, দোয়া করি। হুম, ঠিক আছে, ধন্যবাদ। বুঝতে পারছো তোমরা? ওকে, আসো আমরা পরের অংশে যাই তাহলে। আচ্ছা, তাহলে আমাদের আর মাত্র একটা ক্লাস লাগবে এই অধ্যায়টা শেষ করতে। ঘাসফড়িং এর তো, সরি, রুই মাছের তো রক্ত সংবহন পড়ছো তাই না? তো রক্ত সংবহন যদি পড়ে থাকো, ওটা তো আমি তাহলে পড়াবো না। ওইটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক ছিল রুই মাছের মধ্যে, যেটা তোমরা পড়ে ফেলছো। আর যদি না পড়ে থাকো তাহলে ভিডিওটা দেখে নিবা অবশ্যই। ঠিক আছে, এরপরের যে অধ্যায়গুলো আমরা পড়বো, এরপরে বোটানির সপ্তম অধ্যায়টা পড়বো। তো বোটানির সপ্তম অধ্যায় মাত্র 2টা ক্লাস আমার লাগবে, 2টা ক্লাসে সপ্তম অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় অনেক ভেজাল আছে। তারপরেও আমি হচ্ছে একটু ট্রিক্সের মাধ্যমে, একটু ট্রিক্স খাটাই খুব সহজে শেষ করে ফেলবো এই অষ্টম অধ্যায়টা। ওকে, এটাও 2টা ক্লাস লাগবে, তাহলে মোট 4টা ক্লাস হইলো। এরপরে বাকি থাকে 11 অধ্যায়। আরেকটা কোন অধ্যায় বাকি আছে? 1 নাম্বার, প্রথম অধ্যায়। ঠিক আছে, তো এই 11 অধ্যায়ে 2টা ক্লাস লাগবে, এদিকে 6টা ক্লাস লাগবে, আর প্রথম অধ্যায়টা সবার শেষে করাবো। প্রথম অধ্যায় একটু বেশি ক্লাস লাগবে। আচ্ছা, আর জুলজিতে আছো, জুলজিতে আমাদের বাকি আছে কি, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, আর 11 অধ্যায়। আচ্ছা, 11 অধ্যায়টা আমার অনেকগুলো ভিডিও বানানো আছে অলরেডি, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানো আছে। ঠিক আছে, 11 অধ্যায়টা, ওই ভিডিওগুলো যদি দেখে নাও, আর একদিন হইলে হয়তো বা হবে 11 অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায় এটা একদিনে শেষ করা যাবে, চতুর্থ, তৃতীয় এটা হয়তো বা 2-3 দিন করে লাগবে আর কি। ঠিক আছে, তো খুব বেশি দিন লাগবে না, আর হয়তো বা 12-13টা ক্লাসের মধ্যেই বেশিরভাগই শেষ হয়ে যাবে। বুঝছো? সমস্যা নেই, আমরা ঈদের আগে শেষ করে ফেলবো সবকিছু। সো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, প্রথম পত্র ক্লাস তো করেন না, কি বলো? প্রথম পত্রের 2-3টা অধ্যায় শেষ হয়ে গেছে, প্রথম পত্রের ক্লাস করি না কে বলছে? এই যে পরে নিব প্রথম পত্র। আচ্ছা, আসো এরপরে আমরা যাই। এরপরে আসো ঘাসফড়িং এর ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন সংবহন তন্ত্র, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। তো মনে রাখো, ঘাসফড়িং এর না, রক্ত সংবহন তন্ত্র এটা 2 ধরনের। ঘাসফড়িং এর কথাটা বাদ দাও, শুধুমাত্র রক্ত সংবহনের কথা চিন্তা করো। রক্ত সংবহন, হ্যাঁ, এটা মনে রাখো, এটা সম্পর্কে একটু আলাদাভাবে বলি। রক্ত সংবহন 2 ধরনের। 1 নাম্বার হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, এবং 2 নাম্বার হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, একটা হচ্ছে মুক্ত এবং আরেকটা হচ্ছে বদ্ধ। তো তোমরা কি জানো মুক্ত কি আর বদ্ধ কি? এই দুটা বিষয় সম্পর্কে তোমাদের ধারণা আছে যে মুক্ত রক্ত সংবহন মানে কি আর বদ্ধ মানে কি? আমি বলে দিই, তোমাদের কমেন্টের অপেক্ষা না করি। মুক্ত, বদ্ধটা ফার্স্টে বলি। মানুষের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বদ্ধ। ঠিক আছে, বদ্ধ মানে হচ্ছে এই রক্তটা শুধুমাত্র, দেখো আমাদের এই এখানে কি রগ আছে না বিভিন্ন ধরনের, আমাদের পুরা দেহে কি আছে, রগ আছে। এই রক্তটা শুধুমাত্র রগের মধ্যে থাকবে। ঠিক আছে, আর হৃৎপিণ্ডের মধ্যে থাকবে, হৃৎপিণ্ড আর বিভিন্ন ধরনের নালীর মধ্যে থাকবে রক্তটা। ঠিক আছে, আর মুক্ত রক্ত সংবহন মানে হচ্ছে দেহের মধ্যে একটা গহ্বর থাকবে, একটা ফাঁকা জায়গা থাকবে, ওই ফাঁকা জায়গাটা রক্ত দ্বারা পূর্ণ থাকবে।
ঠিক আছে, তাহলে বদ্ধ মানে কি? বদ্ধ মানে হচ্ছে শুধুমাত্র নালীর মধ্যে থাকবে রক্তগুলা। আর মুক্ত মানে কি? দেহের মধ্যে একটা গহ্বর থাকবে, যে গহ্বরটাকে বলা হয় হিমোসিল, সেই গহ্বরের মধ্যে রক্ত দ্বারা পূর্ণ থাকবে, এটা হচ্ছে মুক্ত। তাহলে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, মলাস্কা, মলাস্কা, ঠিক আছে, এই পর্বের প্রাণীগুলোতে পাওয়া যায় মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র তাহলে কোথায় পাওয়া যায়? মানুষে পাওয়া যায়। তার মানে কি? করডাটা, করডাটা, অ্যানেলিডা, অ্যানেলিডা, এই পর্বগুলোতে পাওয়া যায় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তাহলে দেখো ঘাসফড়িং এটা যেহেতু আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তাহলে এদের কোন ধরনের রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান বলতো? অবশ্যই মুক্ত ধরনের রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান, তাই না? তাহলে আসো ঘাসফড়িং এর যে রক্ত সংবহন তন্ত্র, এই রক্ত সংবহন তন্ত্রের তিনটা অংশ আছে, তিনটি অংশ বিদ্যমান। এর মধ্যে প্রথম যে অংশটা, 1 নম্বর যে অংশটা, সেটাকে বলা হয় হিমোসিল, হিমোসিল। ওকে, দেখো আমি কি বলছি, মুক্ত রক্ত সংবহন মানে কি? দেহের মধ্যে একটা গহ্বর থাকবে, একটা গহ্বর থাকবে, একটা ফাঁকা জায়গা থাকবে, সেই জায়গাতে রক্ত দ্বারা পূর্ণ থাকবে। তাহলে এখানে সিল কথাটার অর্থ কি? সিল কথাটার অর্থ হচ্ছে গহ্বর, সিল কথাটার অর্থ হচ্ছে গহ্বর, এবং নামের মধ্যে আছে হিম, হিম কথাটার অর্থ কি? হিম কথাটার অর্থ হচ্ছে রক্ত। তাহলে হিমোসিল মানে কি বলতো ভাইয়া? হিমোসিল মানে হচ্ছে রক্ত গহ্বর, তাই না? তাহলে হিমোসিল কথাটার অর্থ হচ্ছে রক্ত গহ্বর। তাহলে ঘাসফড়িং এর যে হিমোসিল, এখানে রক্ত দ্বারা পূর্ণ থাকবে। এরপর আসো 2 নম্বর যে অংশ। আচ্ছা, হিমোসিল সম্পর্কে আমরা তাহলে কি বলতে পারি? যে এটা লিখেই দিই, পরে তোমাদের মনে থাকবে না। ঘাসফড়িং এর রক্ত পূর্ণ গহ্বর কে বলা হয় হিমোসিল, হিমোসিল। ওকে, এরপর আসো ঘাসফড়িং এর রক্ত সংবহনের দ্বিতীয় যে অংশটা, 2 নম্বর যে অংশটা, সেটাকে বলা হয় হিমোলিম্ফ, হিমোলিম্ফ। হ্যাঁ, অর্থাৎ ঘাসফড়িং এর যে রক্ত, একটু আগে তো আমি বলছি ঘাসফড়িং এর যে রক্ত, সেই রক্তটাকে বলা হয় হিমোলিম্ফ। এখানে লিম্ফ কথাটার অর্থ হচ্ছে লসিকা, লসিকা। লসিকা কি বিষয় এটা আমরা চতুর্থ অধ্যায়ে জানবো, যখন আমরা রক্তের অধ্যায়টা পড়বো তখনই আমরা বুঝতে পারবো যে লসিকা বিষয়টা কি। এখন জানার প্রয়োজন নাই, মনে রাখো হিমোলিম্ফ, এখানে রক্ত আছে, লসিকাও আছে, এই কারণে ঘাসফড়িং এর রক্তটাকে বলা হয় হিমোলিম্ফ। বুঝতে পারছো? তো এই হিমোলিম্ফের কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন মানুষের ক্ষেত্রে রক্তের কাজ কি বলো তো ভাইয়া? মানুষের ক্ষেত্রে রক্তের কাজ হচ্ছে, আচ্ছা, মানুষের ক্ষেত্রে রক্তের কাজটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। ঠিক আছে, তো মনে রাখো ঘাসফড়িং এর যে হিমোলিম্ফ, এটা অক্সিজেন পরিবহনে কোনো ভূমিকা রাখে না, অক্সিজেন পরিবহন করে না, পরিবহন করে না। ঠিক আছে, তাহলে রক্তের, মানুষের ক্ষেত্রে রক্তের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা কিন্তু ঘাসফড়িং এর রক্তটা করতেছে না। এরপর আসো, তার মানে কি? অক্সিজেন যেহেতু পরিবহন করতেছে না, এটা শ্বসনেও ভূমিকা রাখে না, শ্বসনেও ভূমিকা রাখে না, রাখে না। ঠিক আছে, তাহলে আচ্ছা, তারপরে আমি যদি বলি এদের রক্তটা কেমন, রক্তের বর্ণটা কেমন? রক্তটা দেখতে কি লাল রঙের, মানুষের মতো কি লাল? না, লাল না, এদের রক্তটা হচ্ছে বর্ণহীন। ঠিক আছে, তাহলে রক্ত বর্ণহীন। কেন বর্ণহীন? মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকার কারণে মানুষের রক্ত লাল। তাহলে এদের রক্ত যেহেতু বর্ণহীন, এদের নিশ্চয়ই হিমোগ্লোবিনটা নাই, তাহলে এদের রক্তে কি? হিমোগ্লোবিন নাই, হিমোগ্লোবিন নাই। ওকে, তাহলে এই রক্তটার আসলে কাজটা কি?
বেশ কয়েকটা কাজ আছে। তাহলে এই হিমোলিম্ফের কাজ কি মনে রাখো। হিমোলিম্ফের কাজ হচ্ছে এটা জীবাণু ধ্বংস করে। প্রথম কাজ হচ্ছে এটা জীবাণু ধ্বংস করে। 2 নাম্বার কাজ হচ্ছে হিমোলিম্ফ এটা সামান্য কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। সামান্য সামান্য কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, ঠিক আছে। এবং এটা কি রক্ত জমাট বাঁধায়, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে হিমোলিম্ফের কাজ। ওকে, তাহলে আমরা 3টা অংশের মধ্যে 2টা অংশ পড়ছি। হ্যাঁ, তোমরা একটু বলো আমাকে হয়েছে কিনা। তোলা হইলে বলো, আমি মুছে দিব। তাহলে পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখন পড়বো। এই তোমরা একই কথা বারবার বলতেছো, মানে প্রথম পত্র করাই না মানে কি? তুমি কি ক্লাস করছো এর আগে যে বলতেছো? ক্লাস করলে তো এই কথা বলতা না যে প্রথম পত্র করাই কিনা। আচ্ছা শামিম, তুমি হচ্ছে আমাকে একটা ফেসবুকে নক দিও, ঠিক আছে? আমি তোমাকে রুটিনটা দিয়ে দিব। ওকে, তুমি আমাকে একটা ফেসবুকে নক দিও। ঠিক আছে, শেষ হইলে তাহলে আসো আমরা পরের অংশে যাই। ওকে, তাহলে আসো এর পরের অংশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাতে আমরা যাই। তাহলে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের 3টা অংশ। একটা হচ্ছে হিমোসিল, 2 নাম্বার হচ্ছে হিমোলিম্ফ, এবং 3 নাম্বার হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। পৃষ্ঠীয় বাহিকা, ঠিক আছে। তো পৃষ্ঠীয় বাহিকা কথাটার অর্থ কি? পৃষ্ঠীয় বাহিকা বলতে আমরা এটাকে হৃদযন্ত্র বলতে পারি। হৃদযন্ত্র, ঠিক আছে। দেখো, আমাদের রক্ত সংবহন তন্ত্রের অংশ কি বলতো? আমাদের রক্ত সংবহন তন্ত্রের অংশ হচ্ছে ধমনী, শিরা, আর একটা হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে। আর এদের হচ্ছে হিমোসিল মানে কি একটা গহ্বর যার মধ্যে রক্ত থাকে, হিমোলিম্ফ রক্তটাই, এবং পৃষ্ঠীয় বাহিকা যার আরেকটা নাম হচ্ছে হৃদযন্ত্র। এটাকে কিন্তু হৃৎপিণ্ড বলবো না আমরা, হৃৎপিণ্ড না, এটাকে আমরা বলবো হৃদযন্ত্র, ঠিক আছে। হৃৎপিণ্ডের সাথে এটা বেশ কিছু পার্থক্য আছে। ওকে, তাহলে আসো এই পৃষ্ঠীয় বাহিকাটা দেখতে কেমন সেটা আমরা একটু ফার্স্টে দেখি। তো এই পৃষ্ঠীয় বাহিকা এটা দেখতে কিছুটা, দেখো, কিছুটা এমন, ও যে লাভ সিম্বল আছে না, লাভ সিম্বল কিছুটা এমন দেখতে, ঠিক আছে। এই যে লাভ সিম্বলের মতো, ঠিক আছে। তবে একটা না, এখানে থাকে মানুষের হৃৎপিণ্ড কেমন, মানুষের হৃৎপিণ্ড ধরে নাও একটাই মাত্র লাভ, যদি আমি কল্পনা করি এখানে কি আছে, 4টা প্রকোষ্ঠ আছে, তাই না? কিন্তু ঘাসফড়িং এর যে হৃৎপিণ্ড, এর মনটা অনেক বড়, ঠিক আছে। হৃৎপিণ্ডটাও অনেক বড়, এবং এইখানে এখানে পৃষ্ঠীয় বাহিকার সংখ্যা হচ্ছে 7টা। পৃষ্ঠীয় বাহিকার সংখ্যা হচ্ছে 7টা, এখানে 4টা হচ্ছে, আরো 3টা দিতে হবে। ওকে, এই যে দেখো, এগুলো হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। তাহলে ঘাসফড়িং এর হৃদযন্ত্রটা কেমন হয় দেখতে পাইছো? এরকম লাভ চিহ্ন কয়টা থাকে? 7টা, বুঝছো? এবং এইখানে প্রত্যেকটা এখানে দেখো একটা করে ছিদ্রপথ আছে না, প্রত্যেকটাতে কি আছে, এই যে এই জায়গাটা কি ছিদ্রপথ না, এদিক দিয়ে রক্তটা এর মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। তাহলে ছিদ্রপথ এই অংশটাকে বলা হয় অস্টিয়া। এই অংশটাকে বলা হয় অস্টিয়া। নামের মধ্যে আছে অস, এই অস কথাটার অর্থ হচ্ছে ছিদ্র। তোমরা পরিফেরার কথা চিন্তা করে দেখো, পরিফেরা যখন পড়াইছি
অস্টিয়া পড়াইছি না, পেরিফেরিয়াতে কি থাকে? অস্টিয়া থাকে। তাহলে এই জায়গাতে এখানে যে ছিদ্রপথটা সেটাকেও বলা হয় অস্টিয়া। ঠিক আছে, এবার আসো, এই যে এই জায়গাগুলোতে না একটা পেশি থাকে, দুই পাশে এক জোড়া করে পেশি থাকে, দেখো। তাহলে প্রতি পাশে কি আছে? এক জোড়া করে পেশি আছে। এই পেশিগুলাকে বলা হয়, এই পেশিগুলাকে বলা হয় অ্যালারি পেশি। এই পেশিগুলাকে কি বলা হয়? অ্যালারি। এই পেশিগুলাকে বলা হয় অ্যালারি পেশি। ঠিক আছে, তাহলে এই ছিদ্রপথটাকে বলা হয় অস্টিয়া এবং পেশিগুলাকে বলা হয় অ্যালারি পেশি। তো এই অ্যালারি পেশির কাজ কি? এই অ্যালারি পেশিগুলো যখন প্রসারিত হয়, অ্যালারি পেশিগুলো যখন বড় হয়, তখন এর চারপাশে কি আছে? হিমোলিম্ফ আছে, রক্ত আছে। এর চারপাশে কি আছে? রক্ত আছে। এই রক্তটা এই ছিদ্রপথ দিয়ে অর্থাৎ অস্টিয়া দিয়ে এই হৃৎপিণ্ডের ভেতরে প্রবেশ করে। বুঝতে পারছো বিষয়টা? বুঝলে আমাকে বলো, এই পর্যন্ত যদি বুঝো আমাকে বলো। হলে আমাকে একটু বলো। এতটুকু বুঝছো? বুঝলে বলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু চিন্তা করে বলো তো, যে এখানে অ্যালারি পেশির সংখ্যা কয়টা? এখানে পৃষ্ঠীয় বাহিকা বা হৃদযন্ত্র এখানে কয়টা আছে? প্রকোষ্ঠ কয়টা? মনে রাখো 7টি প্রকোষ্ঠ আছে। প্রকোষ্ঠ। তাহলে প্রতি প্রকোষ্ঠের দুই পাশে এক জোড়া করে কি আছে? অ্যালারি পেশি আছে। তাহলে অ্যালারি পেশির সংখ্যা কয়টা বলো দেখি, কে পারো দেখি। অ্যালারি পেশির সংখ্যা কয়টা বলো? অ্যালারি পেশির সংখ্যা কয়টা বলো দেখি। যে বলতে পারবা তার জন্য পুরস্কার আছে, বলো। 14টা। আচ্ছা, স্বপ্না আক্তার বলছো 14টা। ঠিক আছে, স্বপ্না আক্তার অ্যান্সার আমরা নিলাম। আরো বাকিরা বলো দেখি। 14টা। সুমিত বলছো 14টা। বলো অ্যালারি পেশি কয়টা? আর কেউ পারো? এই তোমরা কপি ম্যান হয়ে গেলে কিনা? হ্যাঁ, একজন বলছে আর তোমরা বলা শুরু করে দিছো 14টা। 14টাই যদি হইতো আমি কি তোমাদের জিজ্ঞেস করতাম? বলো তো, আমি তো তোমাদের বলেই দিলাম যে এখানে প্রকোষ্ঠ আছে 7টা। তাহলে অ্যালারি পেশি 14টা যদি এতই সিম্পল হইতো তাহলে তো আমি তোমাদের জিজ্ঞেসই করতাম না, তাই না? একটু হিসাব করে দেখো তো। এখানে দুই পাশে দিলাম, এখানে দুই পাশে দিলাম, এবার একটু হিসাব করে দেখো তো কয়টা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এ পাশে 6টা, কয়টা হলো? 12টা। ঠিক আছে। হ্যাঁ, তোমাদের যদি আমি বলি, দেখো বিষয়টা ব্যাখ্যা করি তাহলে হয়তো বা বুঝতে পারবা। দেখো, আমার এটা একটা হাত, এটা একটা হাত, এই দুটো হাত দ্বারা আমি দুই হাত দ্বারা সংযুক্ত হইলাম। তাহলে এখানে জোড়া কয়টা বলো তো? কয়টা স্থানে জোড়া লাগছে? জোড়া নিশ্চয়ই একটা, কিন্তু হাত আমার কয়টা আছে? 2টা, তাই না? তো এই হচ্ছে বিষয়। এই শামিম, তোমাকে আমি বলছি না যে ক্লাস শেষে আমাকে মেসেজ দিতে? বারবার কমেন্ট করো কেন? একই কমেন্ট। আচ্ছা, তাহলে এখানে অ্যালারি পেশি কয়টা বলো তো? অ্যালারি পেশি একটা কম হবে, মানে এক জোড়া কম হবে, 12টা হবে। ঠিক আছে, তাহলে
এখানে এলআরপিএসির কয়টা সংখ্যা কয়টা? 6 জোড়া। বুঝছো বিষয়টা? এলআরপিএসির সংখ্যা 6 জোড়া। ওকে, ঠিক আছে। তাহলে তাহলে এবার আসো, এতটুকু বুঝে থাকলে আমি আরো কিছু জটিল বিষয়ে যাব। আসো, তো এটা হচ্ছে একটা ঘাসফড়িং এর মাথা এবং এটা হচ্ছে ওই ঘাসফড়িংটার বক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে ঘাসফড়িং এর মাথা এবং এটা হচ্ছে ঘাসফড়িং এর বক্ষ। তার মানে কি, এটাকে আমরা বলতে পারি এই বক্ষের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, এর মধ্যে তো ফাঁকা জায়গা আছে, তাহলে এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলতে পারি? হিমোসিল। সিল মানে গহ্বর, এখানে এই ফাঁকা জায়গা বা এই গহ্বরটাকে আমরা বলবো হিমোসিল, তাই কিনা? ঠিক আছে, তো এই হিমোসিল সম্পর্কে মনে রাখো, এই পুরাটা এটা ধরে নাও যে একটা হিমোসিল, এর মধ্যে যে গহ্বরটা আছে সেটা হচ্ছে হিমোসিল। তো মনে রাখো এখানে দুইটা পর্দা আছে, এই হিমোসিলে না দুইটা পর্দা আছে। তো মনে রাখো দুটি অনুপ্রস্থ পর্দা, অনুপ্রস্থ পর্দা হিমোসিলকে তিনটি প্রকোষ্ঠে 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 ভাগ করে। ওকে, এই কথাটা মনে রাখো, তিনটি প্রকোষ্ঠে ভাগ করে। ঠিক আছে, তার মানে কি, যে দেখো দুইটা পর্দা, দুইটা অনুপ্রস্থ পর্দা, এই যে একটা পর্দা দিলাম, এই যে একটা পর্দা দিলাম, এই যে একটা পর্দা দিলাম। ওকে, তাহলে দেখো পর্দার সংখ্যা কয়টা? পর্দার সংখ্যা হচ্ছে দুইটা, কিন্তু প্রকোষ্ঠ হয়েছে কয়টা? একটা প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ, তিনটা প্রকোষ্ঠ। বুঝছো বিষয়টা? ভালো করে বুঝো। দেখো পর্দা দিছি কয়টা? পর্দা দিছি দুইটা, প্রকোষ্ঠ হয়ে গেছে তিনটা। বুঝছো? তাহলে দুইটা পর্দা, কিন্তু প্রকোষ্ঠ হয়েছে কয়টা? প্রকোষ্ঠ হয়েছে তিনটা। তো এখানে যে তিনটা প্রকোষ্ঠ, এই প্রথম প্রকোষ্ঠ এটার নাম হচ্ছে কা, এইটার নাম হচ্ছে ভি, এটার নাম হচ্ছে নি। ঠিক আছে, তাহলে এটার নাম কি? কা, ভি, নি। তো আমরা নিচ থেকে পড়ি, নি ভি কা, এভাবে পড়তে পারো, নি ভি কা। এই প্রকোষ্ঠের নাম কি? নি, এটার নাম ভি, এটার নাম হচ্ছে কা। বুঝছো বিষয়টা? তার মানে তিনটা প্রকোষ্ঠ কি কি? এক নাম্বার প্রকোষ্ঠটার নাম কি? এটার নাম হচ্ছে পেরি নিউরাল, নিউরাল প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ। ওকে, দুই নম্বর প্রকোষ্ঠ, এটাকে আমরা বলি পেরি ভিসেরাল, পেরি ভিসেরাল প্রকোষ্ঠ এবং পেরি কার্ডিয়াল, পেরিকার্ডিয়াল প্রকোষ্ঠ। তাহলে এই যে দেখো নিউরাল, নি ভি কা, এই তিনটা প্রকোষ্ঠ, নি ভি কা। কোন তিনটা? এই যে নি ভি কা। ওকে, এবার একটা কথা মনে রাখো, দেখো মানুষের যে সামনের প্রান্ত, এই যে বুক, হ্যাঁ বুকের বাঁ পাশে একটা নাটক আছে না? এই বুকের বাঁ পাশে কি থাকে বলতো? হৃৎপিণ্ড থাকে, তাই না? এই কারণে বলা হয় বুকের বাঁ পাশে। তো এই আমাদের যে বুকের দিকের অংশ, সামনের দিকের অংশ, এই জায়গাতে থাকে হৃৎপিণ্ড, এবং পেছনের দিকের যে অংশটা, এখানে কি আছে? মেরুদণ্ড আছে, এখানেই স্পাইনাল কর্ড আছে, তার মানে কি স্নায়ুরজ্জুতা আছে। বুঝছো? তার মানে কি আমাদের যে স্নায়ুতন্তু বা স্নায়ুরজ্জু, এটা কোথায় আছে? পেছনের দিকে আছে, পিঠের দিকে আছে। আর হৃৎপিণ্ড যেটা, এটা কি সামনের দিকে আছে। কিন্তু মনে রাখো ঘাসফড়িং এর ক্ষেত্রে সেটা উল্টা। ঠিক আছে, ঘাসফড়িং এর পেছনের দিকে থাকে হৃৎপিণ্ড আর সামনের দিকে থাকে কি? স্নায়ুতন্তু। ঠিক আছে, তার মানে কি সামনের দিক বলতে কোনটা বোঝাচ্ছে? নিচের দিকটা। হ্যাঁ, তাহলে এখানে নিউরন আছে বা নিউরাল, এখানে কি আছে বলতো? এখানে স্নায়ুরজ্জু আছে, এখানে কি আছে? স্নায়ু রজ্জু। বুঝছো?
আচ্ছা, পেরিকার্ডিয়াল, এই যে এটা কি উপরের দিক না পিঠের দিক, পেছনের দিক, তাই না? তো এই কার্ডিয়ালে কি আছে? এখানে আছে হৃদযন্ত্র, হৃদযন্ত্র, হৃদযন্ত্র আছে, এবং পেরিভিসেরালে বাকি জিনিসপত্র যা আছে থাকার সেগুলো আছে। তাহলে বাকি জিনিস বলতে কি? রেচনতন্ত্র, রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিক নালী, হ্যাঁ, বাকি হাবিজাবি যা থাকা প্রয়োজন সব কোথায় আছে? ভিসেরালে আছে। বুঝছো কিনা বলো তো? ওকে, তাহলে তাহলে ঘাসফড়িং এর এই পেরিকার্ডিয়ালে কি আছে? পেরিকার্ডিয়ালে আছে হৃৎপিণ্ডটা। তাহলে এখানে আমরা একটু হৃৎপিণ্ডটা আঁকাই। হ্যাঁ, এখানে আমরা একটু হৃৎপিণ্ডটা আঁকানোর চেষ্টা করি। এই যে এই হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? 7টা প্রকোষ্ঠ। কয়টা হলো? 1 2 3 4 5 6। দেখো এখানে কয়টা প্রকোষ্ঠ হয়েছে? 7টা প্রকোষ্ঠ। এবং এখানে কি আছে? অ্যালারি পেশি আছে। যাই হোক, আর দিচ্ছি না কোনো কিছু, ঠিক আছে? তাহলে আমরা এবার যেটা পড়বো, সেটা হচ্ছে ঘাসফড়িং এর মধ্যে রক্ত সংবহনটা কিভাবে হয় সেটা আমরা এবার পড়ে দেখব, ঠিক আছে? আচ্ছা, রক্ত সংবহন পদ্ধতি, ঠিক আছে। তাহলে আসো, রক্ত সংবহন পদ্ধতি। আচ্ছা, তাহলে রক্ত সংবহন পদ্ধতি কিভাবে হবে? দেখো, আমাদের হৃৎপিণ্ডটা কোথায় আছে বলতো? হৃৎপিণ্ডটা আছে এই যে কাতে, তাই না? তো এই হৃদযন্ত্রের যখন অ্যালারি পেশি, এই যে অ্যালারি পেশি, এটা যখন প্রসারণ হবে, তাহলে কি হৃদযন্ত্রের প্রথমে হচ্ছে হৃদযন্ত্রের কি হবে? হৃদযন্ত্রের যন্ত্রের প্রসারণ। যখন এই প্রসারণটা হবে, রক্তটা কোথায় যাবে বলতো? রক্তটা নিশ্চয়ই হৃৎপিণ্ডের ভেতরে প্রবেশ করবে। হৃৎপিণ্ডের বাইরে যে রক্তগুলা ছিল, হৃৎপিণ্ড যখন প্রসারিত হবে, রক্তটা কোথায় যাবে? হৃদযন্ত্রের ভেতরে চলে আসবে না? তাহলে এটা রক্তগুলো কোথায় চলে আসলো? হৃদযন্ত্র। ওকে, এবার কি হবে? যখন হৃদযন্ত্রের ভিতরে রক্তগুলো চলে আসলো, তখন কি হৃৎপিণ্ডে একটা প্রেসার দিবে। প্রেসার দিলে কি রক্তটা সামনের দিকে আগাবে, তাই না? তাহলে এবার কি হবে? আগেরবার হয়েছে হৃদযন্ত্রের প্রসারণ, এবার কি হবে? হৃদযন্ত্রের সংকোচন, তাই না? তাহলে হৃদযন্ত্রের সংকোচন, হৃদযন্ত্রের সংকোচন। ওকে, আচ্ছা, হৃদযন্ত্রের সংকোচন হইলে এই রক্তটা কোন দিকে যাবে বলতো? রক্তটা কোন দিকে যাবে? এই যে রক্তটা এই দিক থেকে এই দিকে যাবে, সামনের দিকে যাবে, তাই না? তো সামনের দিকে এই যে এখানে একটা নালী দেখতে পাচ্ছ না? যে নালীটা কোথায় গেছে? যে মাথায় গেছে, মস্তিষ্ক, এটা হচ্ছে মস্তিষ্ক। তাহলে এই নালীটা, যে নালীটা দিয়ে রক্তটা মস্তিষ্কে যাচ্ছে, এই নালীটাকে বলা হয় অ্যাওর্টা, সম্মুখ অ্যাওর্টা। যেহেতু সামনের দিকে আছে, সম্মুখ অ্যাওর্টা। তাহলে রক্তটা কোথায় আসবে বলতো? সম্মুখ অ্যাওর্টাতে যাবে, অ্যাওর্টা। হ্যাঁ, এখানে অ্যাওর্টা কথাটার অর্থ হচ্ছে মহাধমনী। অ্যাওর্টা মানে হচ্ছে এটা, এই কথাটার অর্থ হচ্ছে মহাধমনী। মহাধমনী আমরা যখন হৃৎপিণ্ড পড়বো তখন আমরা বুঝতে পারবো আরো ভালো করে। ওকে, এরপরে এই রক্তটা কোথায় আসবে? দেখো, সম্মুখ অ্যাওর্টা কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই যে মস্তিষ্কে। তার মানে কি রক্তটা কোথায় যাবে বলতো? মস্তিষ্কে। তাহলে মস্তিষ্কের সাইনাসে যাবে রক্তটা, মস্তিষ্কের সাইনাসে যাবে। সাইনাসে যাওয়ার পরে এরপরে রক্তটা কোথায় যাবে বলতো? মস্তিষ্ক থেকে এই রক্তটা চলে যাবে পেরিনিউরালে। কোথায় যাবে? রক্তটা যাবে পেরিনিউরালে। পেরিনিউরাল থেকে রক্তটা কোথায় যাবে? পেরিভিসেরালে। এবং ভিসেরাল থেকে কোথায় চলে আসবে? আবারও পেরিকার্ডিয়ালে। বুঝছো? তার মানে কি নিভিকাতে আবার যাবে, তারপরে কি আবার কার্ডিয়ালে যখন চলে আসবে আবার হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করবে,
আবারও সম্মুখ আউটার মাধ্যমে মস্তিষ্কে আসবে, আবারও এই নিতে যাবে, ভিতে যাবে, আবারও কাতে যাবে। বুঝছো বিষয়টা? তাহলে এই যে মস্তিষ্কের সাইনাস থেকে কোথায় যাবে? নিতে যাবে, নি থেকে কোথায় যাবে? ভিতে যাবে, ভি থেকে কাতে যাবে, এবং কা থেকে যখন আবার আবার হৃৎপিণ্ডের প্রসারণ হবে, রক্তটা হৃদযন্ত্রে যাবে, হৃদযন্ত্রে যখন সংকোচন হয় আবারও এই চক্রটা ঘুরতে থাকবে। ঠিক আছে, বুঝছো কিনা আমাকে বলো, বুঝছো কিনা আমাকে বলো দেখি। বলো 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 বলো, বুঝছো? দেখো, আমি সবচেয়ে সহজ করে বোঝানোর চেষ্টা করছি কিন্তু, হ্যাঁ, আমি এত প্যাচালের মধ্যে যাই নাই। এই এই টপিকটা পড়াইতে গিয়া বা নিজে পড়তে গেলে অনেক অসুবিধা হয় আর কি। ঠিক আছে, তোমরা বইয়ের মধ্যে পড়তে গিয়েও যাইও, তাহলে বুঝতে পারবে আর কি। ঠিক আছে, আমি চেষ্টা করছি যে আহ, সবচেয়ে সহজে কিভাবে এটা দ্রুততম সময়ে বোঝানো যায়। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, আর দুইটা কথা বলে আমি শেষ করে দিব আজকের মতো। আর একটা ক্লাস লাগবে এই অধ্যায়টা, হ্যাঁ, এই অধ্যায়টার আর একটা ক্লাস হলে শেষ হবে। তারপরে আমরা আমরা বোটানি ক্লাসটা শুরু করব। ঠিক আছে, বোটানি ক্লাস 2 দিন লাগবে, একটা অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দ্রুত আগাবো এবং রেগুলারই ক্লাস আছে। ঠিক আছে, কালকে তো রুটিনে ক্লাস নাই, কিন্তু কালকেও আমি ক্লাসটা নিব যদি আমি পারি। ঠিক আছে, আমি মানে এই যে বেশিরভাগ সময় বিজি থাকি ভার্সিটির কাজটাতে, মানে ভার্সিটিতে আমি অনেক বেশি সময় দিতে হয় আর কি। হ্যাঁ, ভার্সিটি আমাদেরকে গরুর মতো খাটাই। ঠিক আছে, তো এই কারণে ভার্সিটি নিয়ে একটু বিজি থাকি। তারপরেও যদি সময় পাই কালকে রাতের বেলা আমি পড়াবো। ওকে, হ্যাঁ, এই যে এখনই শেষ করে দিব। ওকে, লাস্ট দুইটা ইনফরমেশন দিয়ে আমি শেষ করে দিব। তো মনে রাখো, এই যে এখানে একটা ছকটা পড়লাম না, এই যে এখানে যে একটা ছক পড়লাম, ঠিক আছে, এতগুলা কাজ, মানে এই যে এতটুকু কাজ, রক্তটা কি হবে? হৃৎপিণ্ডের মধ্যে যাবে, সেই রক্তটা মাথায় আসবে, তারপরে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। কতক্ষণই সময় লাগবে বলো? হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে যে কয়েক সেকেন্ডের কাজ। ঠিক আছে, কিন্তু এই এতটুকু কাজ সংগঠিত হইতে সময় লাগে 30 থেকে 60 মিনিট। বুঝছো? তার মানে কি, তার মানে কি, হ্যাঁ, এ কথাটা লিখে নাও যে রক্ত সমগ্র দেহে একবার প্রবাহিত প্রবাহিত হতে সময় লাগে, সময় লাগে 30 থেকে 60 মিনিট। বুঝছো বিষয়টা? এবং ঘাসফড়িং এর ঘাসফড়িং এর হৃদস্পন্দন স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। ঠিক আছে, হৃদস্পন্দন আবার কি জিনিস দেখো, আমাদের হৃৎপিণ্ডের কাজ কি বলতো? আমাদের হৃৎপিণ্ডের কাজ হচ্ছে হৃৎপিণ্ড একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হবে। ঠিক আছে, হৃৎপিণ্ড একবার প্রসারিত হবে, একবার সংকুচিত হবে, প্রসারিত হবে, সংকুচিত হবে, তাই না? তাহলে এই ঘাসফড়িং এর যে হৃৎপিণ্ড, এটারও ঠিক সেম কাজ, একবার সংকুচিত, একবার প্রসারিত, এটাকে বলা হচ্ছে হৃদস্পন্দন। তো প্রতি মিনিটে কয়বার হয়? সেটা হচ্ছে 100 থেকে 110 বার। মানুষের চেয়ে বেশি হয়, মানুষের মাত্র হয় 75 বার। গড়ে 75 বার হয়। হ্যাঁ, আর ঘাসফড়িং এর সেটা হয় 100 থেকে 110 বার। মানুষের এই রক্তটা পুরা দেহ একবার ঘুরতে সময় লাগে মাত্র 1 মিনিট, আর ঘাসফড়িং এর এত ছোট্ট একটা প্রাণী, এটার সময় লাগে 30 থেকে 60 মিনিট। বুঝছো? কি আজব বিষয়। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কিনা বলো? হ্যাঁ, বউ ভার্সিটি থেকে আরো বেশি খাটাবে ভাইয়া। কি বললো? তোমার অভিজ্ঞতা আছে নাকি? হ্যাঁ, সুমিত পাল, তোমার তো দেখি অনেক ভালোই অভিজ্ঞতা এসব বিষয়ে। বলো, কোনো প্রশ্ন আছে? শেষ করে দিই।
বলো বলো, দ্রুত বলো, আমার ক্লাস আছে এখন, ভার্সিটিতে ক্লাস আছে অনলাইনে। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, গুড নাইট, বাই বাই।